নমস্কার। খান্দালিয়া মণ্ডলপাড়া জনসেবা সমিতির পক্ষ থেকে সমাগত সুধী দর্শকবৃন্দকে জ্ঞাপন করি শুভ শারদীয়োৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের চরণ পাথেয় করে মঙ্গলদাত্রী দেবী মহামায়া ও বাগদেবী সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে খান্দালিয়া মণ্ডলপাড়া জনসেবা সমিতির বিনম্র নিবেদন এক হৃদয়স্পর্শী সামাজিক যাত্রাপালা অচেনা মায়ের সন্তান। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর সুধীন চক্রবর্তী, আবহ শঙ্কর ও সুশান্ত সম্প্রদায়, আলো আশিস হাজরা, ধ্বনি স্টার সাউন্ড, সাজসজ্জায় রূপ ও সজ্জা মঞ্চ মণ্ডল ডেকোরেটার্স, ব্যবস্থাপনায় সঙ্গের সভ্যবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ, ভিডিওগ্রাফি বাপ্পা স্টুডিও, সহ নির্দেশনায় প্রসেনজিৎ খামারু, সম্পাদনা ও নির্দেশনায় বিশ্বনাথ দাস। শুরু হচ্ছে 1432 সালে খান্দালিয়া মণ্ডলপাড়া জনসেবা সমিতি পরিবেশিত বাস্তব সমাজের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। আভিজাত্যের কষাঘাতে ছিন্ন আজিকে প্রেমের বিতান, মিথ্যা প্রণয় জালে হলো সঞ্জাত অচেনা মায়ের সন্তান, অচেনা মায়ের সন্তান, অচেনা মায়ের সন্তান। সেই তখন থেকে ডাকতে শুরু করেছিস, ডেকে ডেকে আমার মাথাটা ঠিক খারাপ করে দেবে নাকি? চুপ চুপ। যাক, এতক্ষণে কোকিলটা চুপ করেছে। ও বোধহয় মঞ্জুরির মনের ব্যথাটা বুঝতে পেরেছে। আজ একটু পরেই কল্যাণদাই এয়ারপোর্টে চলে যাবে। 7-7টা বছর তাকে থাকতে হবে বিদেশে। কিন্তু এতদিন তাকে না দেখে আমি থাকবো কি করে সে কি একবারও ভেবেছে? সে কি জানতে পেরেছে এই মঞ্জুরি তাকে কতখানি ভালোবাসে? এই এই আবার ডাকছিস? দেখবে দেখবে
বসন্তের পাখিকে তাড়িয়ে দিতে নেই মঞ্জুরি। কোকিল হলো বসন্তের দূত। কিন্তু বসন্ত নিয়ে আমি কি করব কল্যাণদা? তুমি বিদেশ চলে যাওয়ার পর আমার জীবনে শুরু হবে শুধু বর্ষা। কিন্তু বর্ষাই তো শেষ ঋতু নয় মঞ্জু। শরৎ, হেমন্ত, শীত পেরিয়ে আবার তো বসন্তই ফিরে আসবে। সেটা আমি জানি, কিন্তু হেমন্তের শিশির যখন আমার ভালোবাসার পাপড়ির উপর বিন্দু বিন্দু শিশির ছড়াবে, তখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো মঞ্জু? শীতের সকালে প্রথম রোদ্দুর একাকী আমাকে কত দূরে নিয়ে যাবে কে জানে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই ভেবেছি। বলো কি ভেবেছো শুনি? আমি বিলেতে থেকেও আমার মনটাকে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। একা একা তুমি যত দূরে যাবে। কথাটা তোমার মুখের না মনের? মুখের নয়, মনেরও নয়। তবে কার? একেবারে হৃদয়ে। তোমার হৃদয়ের কথা আমি তো হৃদয় দিয়ে শুনেছি কল্যাণদা। না না মঞ্জু না, আর কল্যাণদা নয়, শুধু কল্যাণ। তোমার আমার মিলনের মাঝে যদি কখনো কোনোদিন অকল্যাণ নেমে আসে। মোটেই না। বিলেত থেকে ফিরে আসার পর তোমার আমার মিলনের রাতে সানাই বেজে উঠবে ইমন কল্যাণের সুর। কল্যাণ অম্লান ভালোবাসার ছন্দে রজনীগন্ধার গন্ধে মাতাল হয়ে উঠবে ফুলসজ্জার রাত। কিন্তু তোমার বাবা যদি আপত্তি করে? কেন আপত্তি করবে? আমি তো তোমাকে ভালোবাসি। তবে একটা কথা মনে রেখো, তুমি বড় লোক আর আমি তোমাদের বাড়ির সামান্য একজন ড্রাইভারের মেয়ে। ড্রাইভারের মেয়ে হলেও তুমি তো লেখাপড়া শিখেছো, আর ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বড় হয়ে শিখে বেড়েছো আমাদের বংশের আভিজাত্য। আর তাছাড়া কি আমার বাবা মা তোমাকে মেয়ের মতন করে স্নেহ করেন। তারা ছোটবেলা থেকে তোমাকে আদর যত্ন করে মানুষ করেছেন। কিন্তু না, কোনো কিন্তু নেই মঞ্জু। আমার ভাই বোনরাও পর্যন্ত তোমাকে নিজের বাড়ির লোক বলেই জানে। অতএব তোমার আমার বিয়ের ব্যাপারে আমাদের বাড়ির কারো কোনো আপত্তি নেই। এই ব্যাপারে তুমি একেবারে নিশ্চিন্ত হয়ে থেকো। ঠিক আছে ঠিক আছে, ওই ব্যাপারে আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু আর এক চিন্তায় যে আমি পড়লাম। কি চিন্তা? তুমি তো আজ বিদেশ চলে যাচ্ছ, সেখানে গিয়ে কোনো মেম সাহেবের সঙ্গে প্রেম টেম করবে না তো? ছি ছি মঞ্জু, ছি। তোমার মুখ থেকে এই কথা শুনবো আমি আশা করিনি। তুমি আমাকে চেনো না, আমাকে জানো না। তুমি জানো না তোমাকে একদিন দেখতে না পেলে আমি যেন কেমন হয়ে যাই। তবু তুমি যখন আমাকে সন্দেহ করছো, তখন তোমাকে সন্দেহাতীত করার জন্য আমার ভালোবাসার এই আংটিটা আমি তোমার আঙুলে পরিয়ে দিয়ে বলছি মঞ্জু, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারি না, পারি না, পারি না। এই জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়া লাগলো আমার মনে, এই কথা বলবো কারে চুপি সারে। এই জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়া লাগলো আমার মনে, এই কথা বলবো কারে চুপি সারে।
মঞ্জুরি, লজ্জা কিসে? তোমরা তো কোনো অন্যায় কাজ করো না। হ্যাঁ বাবা। ওরে কল্যাণ, তাহলে বলিস, তোর মা আর আমি অনেকদিন আগেই ঠিক করে রেখেছি, তুই বিলেত থেকে ফিরে এলেই এই মঞ্জুরির সঙ্গে তোর বিয়েটা দিয়ে দেব। শুনলে তো মঞ্জুরি, একটু আগে আমি তোমাকে কি কথা বলছিলাম। আমি হ্যাঁ, আমার ছেলে কথা বিশ্বাস করতে পারোনি, তাই না মা মঞ্জুরি? সত্যি আমি বিশ্বাস করতে পারিনি কাকা বাবু। আপনি যে এত বড় মনের মানুষ এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। আপনারা বড় লোক আর আমার বাবা গরিব। ওরে মা, কিন্তু তোমার ভালোবাসা তো গরিব নয় কাকা বাবু। দেখো, তোমার মা যখন মারা গেল তোমার তখন বয়স 10 বছর। আদিত্য তোমাকে সঙ্গে নিয়ে এসে আমাকে বললো, বোসবাবু এই মা মরা মেয়েটাকে আমি সঙ্গে আনতে বাধ্য হলাম। আরে শুনেছি বাবা, শুনেছি তুমি আর মা তখন মঞ্জুরিকে আদর করে কাছে টেনে নিয়েছিলে। তাহলে ভাবো, একবার জায়গায় কাছে টেনে নিয়েছি, তাকে কি আর কোনো কারণে দূরে সরিয়ে রাখা যায়? বাবা যায় না রে কল্যাণ, যায় না। তারও তাকে না পুত্রবধূ করে আরো আপন করে নিতে হয়। কি মা বলো মঞ্জুরি? কাকা বাবু। বাবা, অফিসের গাড়ি তাড়াতাড়ি করছে। আয় বাবা, আয় আয়, তোর যাত্রা শুভ হোক। আয়, আমি আসি বাবা। মঞ্জুরি, তুমি বাবাকে সঙ্গে নিয়ে এখনই এসো, আমি মায়ের কাছে দইয়ের ফোঁটা নিয়ে গাড়িতে উঠছি। চলুন কাকা বাবু, আপনার মতো দেবতা স্নেহ যখন পেয়েছি তখন আমি আপনার সঙ্গে গিয়ে আপনার ছেলেকে বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানিয়ে আসি। বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানাবার জন্য তোমাকে আর ওখানে গিয়ে কাজ নেই মঞ্জুরি। তুমি এখান থেকে চিরদিনের জন্য কল্যাণকে বিদায় সম্ভাষণ জানিয়ে দাও। চিরদিনের জন্য বিদায় সম্ভাষণ মানে? ভবিষ্যতে আর কখনো কোনোদিন কল্যাণের সঙ্গে তোমার দেখা হবে না। আপনি কি বলছেন কাকা বাবু? কি বলছি বুঝতে পারছি না শয়তানি। শোন, একটা ছোট লোক ড্রাইভারের মেয়ে হয়ে তুই আমার ছেলেকে ভালোবাসিস কোন সাহসে? বাউন হয়ে চাঁদ ধরার স্বপ্ন, তাই না? আপনার আমার 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 বাড়ির পুরনো ড্রাইভার তোর বাপ। আজ তোদের ওই ভালোবাসার দৃশ্যটা দেখে মনে হলো না তোর সেই হারামজাদা বাপটা সব জেনেও আমাকে কোনো কথা বলে আমি করেছি, তাই আমার বাবাকে দয়া করে আপনি গালাগালি দেবেন না। কি বললি শয়তানি? না, শয়তান আমি নই, শয়তান আপনি। মুখ সামনে কথা বললি। ছেলের সামনে অভিনয় করে কি সুন্দর করে আপনি জানতেই দিলেন না যে আপনার আসল চরিত্রের পরিচয়। মুখ সামলে কথা বলি ছোট কেন? কেন মুখ সামলে কথা বলবো না? আমি কিছুতেই আর মুখ সামলাবো না। এক্ষুনি আপনার ছেলে বিলেত যাওয়ার আগে আপনার ছেলের কাছে আমি সব কথা জানাবো। আমি তাকে বলবো, বিলেত যাওয়ার আগে তুমি শুনে যাও কল্যাণ, আমার কথা শুনে যাও। তোমার বাবা আমাদের সঙ্গে সুন্দর অভিনয় করে তোমাকে ঠকিয়েছে, আমাকেও ঠকিয়েছে। ওই শয়তানি বেটা, খবরদার খবরদার, তুই আর এক পাও দিবি না। তোর কল্যাণের সঙ্গে শেষ দেখা হয়ে গেছে, আর তা কোনো দিনও দেখা হবে না। দেখা হবে না বোস বাবু, আমার মেয়ে তো আপনার ছেলেকে ভালোবাসে। আরে চড়াই বাকির বাসা নেই, চড়াই বাকির বাসা আর যে বাসা না এক্ষুনি এই মুহূর্তে ভেঙে তছনছ করে দাও। কেন ভেঙে দেবেন? কেন তছনছ করে দেবেন? এই ছোট লোক ড্রাইভার, এই নিঃস্বর মশাকে কৈফিয়ত দিয়েছে। খবরদার, আমি কাউকে কৈফিয়ত দিইনি আর দেব না। আপনার ছেলেকে কৈফিয়ত দিতে হবে। তাকে বলতে হবে কেন সে আমাকে ভালোবাসার লোভ দেখিয়েছিল। আমার ছেলে কেন আমার মেয়েকে বলেছিল তোমার আমার ভালোবাসার কথা? আমার বাবা মাকে বলো না। সময় হলে ঠিক আমার বাবা মাকে জানিয়ে তাদের কাছ থেকে আমাদের বিয়ের মত টাকা আদায় করে নেব। আমি হত্যা
উত্তর দিন, আপনি উত্তর দিন। উত্তর চাইছিস? তাহলে শোন, তুই তোর এই মেয়েকে নিয়ে 7 দিনের মধ্যে আমার বাগান বাড়ি থেকে চলে যাবে। ভালো করে শুনে রাখ, কল্যাণ বিদেশ থেকে ফিরলে না, আমি আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে তার বিয়ে দেব। আমি আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করছি, আমার এমন সর্বনাশ করবেন না। আমার ভালোবাসাটাকে এমনি করে ধুলোয় ছড়িয়ে দেবেন না কাকা বাবু, দেবেন না। আমার মতো মেয়ের মতো মানুষ করেছেন, তাকে আপনি পুত্রবধূ করে ঘরে তুলে কথা দিন কাকা বাবু। কথা নয়, এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রতিজ্ঞা করে যাচ্ছি, তোদের দুজনকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, তাড়াবো, তাড়াবো। চোখের জলে তৈরি হইবে। চলো বাবা চলো, যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, বিশ্বাসের কোনো মূল্য নেই, সেখানে সেই ভালোবাসার জায়গায় আমরা আর থাকবো না বাবা, আর থাকবো না। কিন্তু কোথায় যাব বলতো? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব বাবা, সেদিকে চলে যাব। চলো চলো বাবা। রামায়ণের সীতাকেও বনে যেতে হয়েছিল, বুকে নিয়ে বেদনার জ্বালা। মহাভারতের বুকে আজও লেখা দেখা যায়, মহাভারতের বুকে আজও লেখা দেখা যায়। বস্ত্রহরণের পালা, বস্ত্রহরণের পালা। রামায়ণের সীতাকেও বনে যেতে হয়েছিল, বুকে নিয়ে বেদনার জ্বালা, বুকে নিয়ে বেদনার জ্বালা। মহাভারতের বুকে আজও লেখা দেখা যায়, মহাভারতের বুকে আজও লেখা দেখা যায়। বস্ত্রহরণের পালা, বস্ত্রহরণের পালা, বুকে নিয়ে বেদনার জ্বালা, বুকে নিয়ে বেদনার জ্বালা। রামায়ণের সীতাকেও বনে যেতে হয়েছিল, বুকে নিয়ে বেদনার জ্বালা। সত্যি আমার যে তমালের কথা এত মনে পড়ছে, এখানে এসে তমালকে নিয়ে আমি শুধু আনন্দ করব, আনন্দ করব, আনন্দ করব।
বাবা, মেয়েটা গেল কোথায়? একটু আগে বই খাতা নিয়ে এই বাগান বাড়িতে এসেছে, কিন্তু কোথায় গেল? আমি কোথায় সব কাজ ফেলে আনন্দের খবরটা দেব বলে ছুটে এলাম। দেখি তো অঙ্গনা দিদিভাই ছাতিম গাছের ছায়ায় বসে পরীক্ষার পড়া পড়ছে কিনা। করছে বাদলদা, সামনে পরীক্ষা তো, তাই ছাতিম গাছের তলাতেই হোক বা যেখানে হোক সে গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। তা তুমি কি দেখেছো না আন্দাজে কথাটা বলছো? নিখিলাস মিত্র আন্দাজে কথা বলে না, তাছাড়া আন্দাজে বলার কি আছে বাদলদা? আজকাল লেখাপড়ার তো এইটাই নিয়ম। নিয়ম মানে কি মুশকিল, আধুনিক লেখাপড়ার নিয়ম জানো না? তাহলে শোনো, আধুনিক যুগের ছাত্রছাত্রীদের কাজ হলো সারা বছর লেখাপড়ায় ফাঁকি দিয়ে উড়ে উড়ে বেড়ানো, আর ঠিক পরীক্ষার কদিন আগে খাওয়া দাওয়া সব শিখাই তুলে দিয়ে বইটাকে সামনে ধরে গুনগুন গুনগুন করে মৌমাছি ওড়ানো। পণ্ডিত মশাই দয়া করে হাসিটা বন্ধ করুন। তুমি হয় পাগল না হয় অসুস্থ। কি বললে? ঠিকই বলেছি। বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই এই চিঠিটা পাওয়ার পর থেকে আমি যে মনে মনে এত আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। তা বীরেশ্বর বাবু চিঠিতে কি লিখেছেন শুনবে? তাহলে শোনো। কল্যাণী ও নিখিলেশ, আশা করি তোমরা কুশলে আছো। তোমার নিশ্চয়ই মনে আছে তোমার বাবার সঙ্গে আমার অতীতের কথা অনুযায়ী কল্যাণী আর অঙ্গনা আমার ভাবী পুত্রবধূ। তাই তোমরা আনন্দ পাবে বলে জানাচ্ছি যে আমার বড় ছেলে মানে তোমার ভাবী ভগ্নিপতি কল্যাণ কয়েকদিন আগে বিশেষ শিক্ষা লাভের জন্যে বিলেত যাত্রা করেছে। সে পড়াশোনা করে দেশে ফিরলেই আমি তোমার বোন অঙ্গনাকে পুত্রবধূ করে ঘরে আনবার জন্যে ওদের বিয়ে স্থির করব। ইতি আশীর্বাদক বীরেশ্বর বসু। ইস, অঙ্গনা দিদি ভাই সত্যিই ভাগ্য ভালো, তাই সে অত বড় ঘরের বউ হয়ে যাবে। বিশ্বাস করো আনন্দে আমার গান গাইতে ইচ্ছে করছে। আরে রক্ষা করো বাদলদা, রক্ষা করো। এখন আর তুমি গান গাইতে শুরু করো না। তুমি গান গাইতে শুরু করলে আমার সব কাজ পণ্ড হয়ে যাবে। তার চেয়ে তুমি এক কাজ করো, এই চিঠিটা অঙ্গনার হাতে দিয়ে তার বিয়ের খবরটা জানিয়ে দাও। কেন খবরটা তুমি দিতে পারো না? হ্যাঁ, খবরটা আমি দেবো বলেই তো এই বাগান বাড়িতে এসেছিলাম, কিন্তু এখন ভেবে দেখলাম। কি ভেবে দেখলে? এই চিঠিটা পেয়ে আমি যেমন আনন্দিত হয়েছি, অঙ্গনাও ভীষণ আনন্দিত হবে। অথচ দুজনার আনন্দ দুরকম, কাজেই দুজনার দুরকম আনন্দের ঠেলায় আনন্দের ব্যাপারটাই যে লজ্জায় পড়ে যাবে। ওই আপন ভোলা মানুষটাকে নিয়ে আমার যে কত সমস্যা তার কোনো ঠিক ঠিকানা নেই। কলেজে ছাত্র পড়ায়, অথচ এখনো বুদ্ধি হলো না। দেখ অঙ্গনা দিদিভাইকে আবার কোথায় খুঁজে পায়। হাই মাই সুইট বাদলদা, তুমি এই ফুলের বাগানে বলো তোমার কোন ফুলটা চাই? আপাতত কোনো ফুল চাই না দিদিভাই, তবে তোমার ফুল যে ফুটতে চলেছে সেই খবরটাই দিতে এলাম। কি ব্যাপার? সব কথা বলবো দিদিভাই, তার আগে ওখানে বসবে চলো তো। এই মরেছে, ওই ছাদের কাছে তলাতে তমাল বসে আছে। রবিবারও তোমার বউ তোমার কাছে আছে? না, আমার সামনে পরীক্ষা, তাই কি কোশ্চেন আসবে সেই আলোচনা করতে। আলোচনা করতে গিয়ে জানো বিবেচনা বোধ হারিয়ে ফেলো না। তার মানে কল্যাণ বাবু যতই তোমার বন্ধু হোক, আসলে সে ছেলে আর তুমি মেয়ে। তুমি না সেই সেকালেই পড়ে আছো, আত্মিকালের পুরনো দিনের চলছো। পুরোনো চাল যে ভাতে পারে সে কথা নিশ্চয়ই বলতে শুনেছো। পারলেও পুরনো চাল কিন্তু খেতে একদম ভালো লাগে আর না। খেতে ভালো না লাগলে কি হবে, তাড়াতাড়ি হজম হয়ে যায়। বদলদা, শোনো দিদি ভাই, নারী আর পুরুষের সম্পর্কটা অনেকটা ঘি আর আগুনের মতো। তা ঘিয়ের পাত্র যতই ভাবুক আমি খুব শক্ত, কিন্তু আগুনের পাশে থাকলে সে গলেই যায়। তুমি পাগল না তোমার মাথা খারাপ? আমি তো তোমাকে কতবার বলেছি তমাল খুব ভালো ছেলে। ঠিক ওই কথাটাই আজ আমি তোমার দাদাকে বলেছি, কিন্তু 2 মাস হলো তোমাকে যেন একটু আনমনা লাগছে। তা ব্যাপারটা কি? ব্যাপার সামনে পরীক্ষা, আবার কি 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 হবে? তা অবশ্য ঠিক, সামনে পরীক্ষা তো। পরীক্ষা মানে যাকে বলে অগ্নি পরীক্ষায়। বিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে লাইফটা স্পয়েল হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা দুজনে যাতে ভালোভাবে পাস করতে পারো সেই চেষ্টাই করো। আমরা দিদি ভাই এই চিঠিখানা ধরো। চিঠি? কার চিঠি?
আরে পড়ে দেখো না, পড়লে সব বুঝতে পারবে। আমি চললাম। না না মানে না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। হতে পারে না? তোমাকে ছাড়া আমি অন্য কোনো ছেলেকে বিয়ে। কি বলছো তুমি? আমি বলছি না, তুমি নিজে নিজে এই চিঠিটা পড়ে দেখো। আমি বলছি তোমার, আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। তোমার, আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করলে আমি মরে যাবো, আমি মরে যাবো। বিশ্বাস করো অঙ্গনা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্যই তো আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও যে তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসার পরশ পেয়ে আমি যে আমার নিজের সর্বস্ব দিয়েছি। আমার 2 মাসের দুশ্চিন্তাটা। যা বাবা, তা তুমি ভাবছো কেন? বিয়ের সময় বড় ছেলে, কল্যাণের সঙ্গে তোমার বিয়ে হবেই না। আমি পরীক্ষাটা হয়ে গেলে আমি নিজে তোমার বাড়ি থেকে বলে আসবো। হ্যাঁ, একদম ঠিক। তোমাকে এগিয়ে আসতে হবে। তোমাকে আমার দাদাকে সব কথা খুলে বলতে হবে। কারণ আমার দুশ্চিন্তা যদি সত্যি হয়ে যায়। কি দুশ্চিন্তা আছো অঙ্গনা? আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। এ হতে পারে না, তুমি হয়তো অন্য কারোর সাথে। কি বলছো তোমার? কি বলছি? কায়দা করে তুমি অন্যের বোঝা আমার ঘরে চাবি দিতে চাইছো, তাই না? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলে। থামো, তোমাকে সত্যিগিরি ফেলাতে হবে না। আমি চললাম, তোমার এই বাড়িতে কখনো কোনোদিন আসবো না। তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে? পাগল না, মাথা খারাপ। আমরা এই যুগের ছেলেরা বন্ধুরার মতন, বুঝলে? ফুলে ফুলে মধু খাবো। আশা বাঁধবো না। চলে গেল তোমার, আমাকে বুঝিয়ে গেল। ও কখনো আমাকে ভালোবাসেনি। অথচ আমি তো আমার সর্বস্ব দিয়ে নিশ্চয় ওকে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসার ফলস্বরূপ ওর সন্তান যে আমার গর্বে। এখন আমি কি করবো? দাদার কাছে, বাদলদার কাছে, এই সমাজের কাছে আমি কেমন করে আমি মুখ দেখাবো? না, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি আত্মহত্যা করে মরে যাবো। আছে রে হতভাগী, দাদা, আমি মাধবী লতার আড়ালে দাঁড়িয়ে তোর সব কথা শুনেছি। দাদা তুমি বিশ্বাস করো। চুপ কর অঙ্গনা, তোর বাকি কথা পরে শুনবো। আগে তুই তোর চোখের জল মুছে নিজেকে শক্ত করে নে। এই দুর্ঘটনার কথা বাদলদাও যেন জানতে না পারে। কিন্তু বাদ দিয়ে আমার কথাগুলো শোন। তোকে কাল সকালেই আমার সঙ্গে মালদাও যেতে হবে। হ্যাঁ, মালদহ। আমি 1 বছরের জন্য মালদহ কলেজে লেকচারার হয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তোর বাচ্চাটাকে আমি যে একটা নারী, আমি মা হয়ে আমার গর্বের সন্তানটাকে আমি মেরে ফেলবো? না দাদা, না, এ কিছুতেই হতে পারে না। আমি বেঁচে থাকবো অথচ আমার সন্তান। না দাদা, না, এ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আচ্ছা, ঠিক আছে। আগে তুই আমার সঙ্গে কাল চল তো, ওখানে গিয়ে যাও কিছু একটা ব্যবস্থা করা যাবে। দাদা, এই নারীর জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ, যে স্বাদ স্বর্গ সুসময়ে জড়ানো থাকে নারীর দেহে, মনে, স্বপ্নে, সাধনায়। দাদা, আমি
কি আমার বোনের সাধনার তপবনে ঝড় তুলতে পারবো? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সবই ভুল, সবই 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 জীবন খাতা প্রতি পাতায়, জীবন খাতা প্রতি পাতায় সব হিসেবি সবই সবই ফুটতে গিয়ে ঝরলো অকালে, সুখের ঘর বাঁধতে গিয়ে ভাসলো নয়ন জলে। ফুল হয়ে যে ফুটতে গিয়ে ঝরলো অকালে, সুখের ঘর বাঁধতে গিয়ে ভাসলো নয়ন জলে। সবই যে তার বিধির বিধান, সব জীবনের ভুল। সবই যে তার বিধির বিধান, সব জীবনের ভুল। সবই সবই ভুল, জীবন খাতা প্রতি পাতায়, জীবন খাতার প্রতি পাতায় সব হিসেবি ভুল, সবই ভুল, সবই সবই এই গানের সুরের সঙ্গে, গানের বাণীর সঙ্গে আমার জীবনের কাহিনীটা মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। যে আমার জীবনে সবচেয়ে বেশি আপন জন ছিল, সেই কল্যাণ আজ কত দূরে চলে গেছে। বিলেত দেওয়ার দিন সে আমাকে বলে গিয়েছিল, তুমি আমাকে জানো না মঞ্জু, তুমি আমাকে চেনো না। তোমাকে একদিন দেখতে না পেলে আমি যেন কেমন হয়ে যাই। তবু তুমি যখন আমাকে সন্দেহ করছো, তখন তোমাকে সন্দেহাতীত করার জন্য আমার ভালোবাসার এই আংটিটা তোমার আঙুলে পরিয়ে দিয়ে বলছি, মঞ্জু তোমাকে ছাড়া আমি আর অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারি না, পারি না, পারি না। সেই আংটিটা, তার দেওয়া সেই আংটিটা আজও আমার আঙুলে পড়ে আছে। একদিনের জন্য এটা আমি খুলিনি, একদিনের জন্য যে তাকে আমি ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করে করলেন, তোমার বাবা না হয় আমাকে তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তুমি তো সেই ঘটনা শুনেছো। কই একবারের জন্য তুমি তো মঞ্জুরের খোঁজ নিতে আসোনি। ছি 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 ছি, আমি কি ভাবছি সেই বিলেত থেকে এখানে আসবে কেমন? তবে সে আসে আমার তন্দ্রার মধ্যে, সে আসে আমার স্বপ্নের মধ্যে। তারপর আমার পাশে দাঁড়িয়ে অপলক আমার দিকে চেয়ে থাকে। আমি তখন লজ্জায় তার দিকে চাইতে পারি না। আমি মাধবীলতার আড়ালে এক ছোট্টে গিয়ে সেখান থেকেই গেয়ে উঠি আমার ভালোবাসার সেই গান।
ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয় গো জেগে, আমি বলবো কি বলবো কি, ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয় গো জেগে, আমি বলবো কি ঘুম ঘুম কার দুটি চোখ মনে মোর জাগায় ফুলো, ঘুম ঘুম কার দুটি চোখ মনে মোর জাগায় ফুলো, আমি বলবো কি বলবো কি। ছাড়ো ছাড়ো লক্ষ্মীটি, ছুঁয়ো না তুমি, ছুঁয়ো না, এই ছাড়ো ছাড়ো লক্ষ্মীটি, ছুঁয়ো না তুমি, ছুঁয়ো না, মিষ্টি সুরে গান গেও না, মিষ্টি সুরে গান গেও না, বড় লজ্জা করে, বড় লজ্জা করে। লজ্জা ভাঙবো আমি বাসর ঘরে, বাসর ঘরে, লজ্জা ভাঙবো আমি বাসর ঘরে, বাসর ঘরে। ছেড়ে দাও সরে যাও হৃদয় প্রদীপ খানি, জ্বালবো কি বলবো কি, ছায়া ছায়া সিঁদুরের মেঘে কার প্রেম রয় গো জেগে, আমি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি। কল্যাণ কল্যাণ কোথায় গেলে কল্যাণ, কোথায় গেলে, কেন কল্যাণ এমনি করে তুমি স্বপ্নের মধ্যে এসে আমার স্বপ্নের মাঝে হারিয়ে যাও। মজুরি, তুমি অমন করে কাঁদছো কেন? না সবে ডিউটি যাবে না? তাই তো, ডিউটি তো আমাকে যেতেই হবে। ভাগ্যিস তুই মনে করিয়ে দিলি জনি, আমার তো মনেই ছিল না। যাই এক্ষুনি নার্সের পোশাকটা পরে নিয়ে গিয়ে। একটা কথা জিজ্ঞাসা করবো মজুরি। কি কথা রে জনি? আমি তো এই নার্সিংয়ে নতুন কাজে লেগেছি, তাই তোমার ব্যাপারে কিছু জানি না, কিন্তু লক্ষ্য করেছি তুমি ডিউটি থেকে ফিরে কোয়ার্টারে গিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদো। কেন কাঁদো গো বজ্জুদি? সব কেনর উত্তর যে সবাইকে দেওয়া যায় না রে জনি। কেন বলা যায় না বজ্জুদি? আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, দিদির দুঃখের কথা কি এই ছোট ভাইকে বলা যায় না? যায় কিন্তু এই মুহূর্তে সে কথা আমি কিছুতেই বলতে পারবো না রে জনি। কেন পারবে না মঞ্জুদি? ওরে জনি, ওই কেন শব্দটা প্রায় 1 বছর হলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ওই কেনর কথাটা ভাবতে গিয়ে আমার ডিউটিতেই ভুল হয়ে যাচ্ছে। মঞ্জুদি, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? বলতে পারবো না রে জনি, বলতে পারবো না। সে কথা বললে আমি 1 পাও চলতে পারবো না। সে এক এমন বাধা, যে বাধা জীবনে কখনো কোনো দিন আমি বলতে পারবো না রে জনি, আমি বলতে পারবো না, আমি বলতে বলছি একা থাকলেই কাঁধে, নার্সিং হোমে নার্সের ডিউটি করতে করতে যখন তখন ভেঙে পড়ে প্রচন্ড হতাশায়। তাহলে কি আমার অনুমানটাই সত্য? হ্যাঁ বাবা জনি,
আমার অনুমান সত্যি। আদিত্য জেঠু, সে এক দুঃখের কথা। মঞ্জু কল্যাণ নামে একটা ছেলেকে ভালোবাসতো, হয়তো ওদের বিয়ে হয়ে যেত। পাত সাজলো মেয়েটার বাবা, কল্যাণ বিলেত চলে গেল। তার বাবা মঞ্জুকে আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল 1 বছর আগে। তারপর কি হলো জেঠু? কি আবার হবে, বাপ বেটিতে চলে এলাম এই উত্তরবঙ্গে আমার এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে। মঞ্জু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লো। তাকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম ডাক্তার দীপঙ্কর বাবুর কাছে। ডাক্তার বাবু মঞ্জুকে দেখে আমার মুখে সব কথা শুনে সে বলেছিলেন মেয়েটাকে কাজের মধ্যে জড়িয়ে রাখতে, না পারলে শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। তারপর ডাক্তার বাবুর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তার বাবু আপনিই পারেন মঞ্জুকে বাঁচাতে, যাও একটা কিছু কাজ দিয়ে। বুঝেছি, তার মানে বড় ডাক্তার বাবু সেদিন মঞ্জুদিকে নার্সের চাকরি দিয়েছিল, তাই তো? শুধু মঞ্জুকে দেয়নি, আমাকে দিয়েছিল ড্রাইভারের কাজ। উনি সেদিন দয়া না করলে মঞ্জু পাগল হয়ে যেত, আমি হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। সেদিন থেকে ডাক্তার বাবু আমাদের কাছে মানুষ নয়, দেবতা। না না, এ কথা বলবেন না আদিত্য বাবু। ডাক্তার বাবু মানুষ, সামান্য একজন মানুষ। থাক থাক সে কথা। শুনে জানি সেদিন যে পেশেন্টের কথা নার্সিংহোমে আলোচনা করছিলাম, সেই পেশেন্টটা গতকাল রাতে আমাদের মেটারনিটি হোমে ভর্তি হয়েছে। এতক্ষণে তো বাচ্চাও হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ডিউটিতে জয়েন করো। আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। আর গেলেই বুঝতে পারবো ওই ভদ্র মহিলা কি সন্তান প্রসব করেছে, ছেলে না মেয়ে। আমি খুব দুশ্চিন্তায় আছি। কেন ডাক্তার বাবু? আর বলবেন না, মেয়েটি মা হলে কি হবে, মেয়েটি এখনো কুমারী। সে কি ডাক্তার বাবু? আর বলবেন না, সে কি অবাধ মেলামেশা এই সংসারে। সেই জন্য ছেলেদের ফেসবুকে আলাপ, অবাধ মেলামেশা, ভালোবাসা ভালোবাসা খেলা, এই করতে করতে মেয়েরা যে কখন মা। মেয়েরা শিক্ষিত হলে কি হবে, অনিবার্য কারণবশত মেয়েরা মেয়েই। ডাক্তার বাবু, আর মুশকিলটা কি হচ্ছে জানেন, আমার এক বন্ধুর মেয়ে। বন্ধুর বোন? হ্যাঁ, বন্ধুর বোন। তবে আর বলছি কি, আমার বন্ধু নিখিলেশ 8 মাস আগে সংসারে কাউকে কিছু না বলে সেই নার্সিংহোমে চলে আসে। আচ্ছা মঞ্জু কোথায়? মঞ্জু 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 নার্সিংহোমে গিয়েছে, যাবার সময় বলে গিয়েছে, বাবা ডাক্তার দাদা নার্সিংহোম থেকে ফিরে এলে তুমি নিজের হাতে একটা চা করে দিও। তাই তো, এতক্ষণ আমি চা খাইনি কেন? আমি করে দিই না বলে? না না না, আপনি চা করে দেবেন কেন? আমাদের যে কাজের মেয়েটা আছে তাকে বলুন 2 কাপ চা করে দিতে, 1 কাপ আপনার জন্য আর 1 কাপ আমার জন্য। তারপর মঞ্জু এলে বলবেন আপনি নিজে হাতে আমাকে চা করে খাইয়েছেন, কেমন? যাক বাবা, সমস্যা তাহলে মিটেই গেল। কিন্তু কি করে সমস্যা মিটলো? আসল সমস্যা তো এখন রয়েই গেল। নিখিল আমাকে যতই বলুক না কেন, আমি তো একজন মানুষ নাকি? মানুষ বলেই তো এই ভয়ঙ্কর অনুরোধটা তোকে আমি করেছি ভাই, অমানুষ করে কি করতাম? কিন্তু তুই বল নিখিলেশ, কেমন করে তোর কুমারী বোনের বাচ্চাটাকে আমি অন্য একটা তুলে দেবো? জেনে দেন বোকানো, আমার এই অনুরোধ তোকে রাখতে হবে ভাই দীপঙ্কর। নিখিলেশ, না হলে যাবি সংসারের কাছে, সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। অঙ্গনাকে তো বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে মানে? অঙ্গনার বিয়ের পাকা হয়ে গেছে, অথচ বোকা মেয়েটা একটা কাঁচা কাজ করে বসে আছে। না না, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। ও বুঝবে কি করে যে ছেলেটা ওকে ঠকাবে? দীপঙ্কর, যাক যাক সে কথা। এখন এখন তুই বল, বাচ্চা হয়েছে কি হয়নি? সে কি খবরটা তুই জানিস না? আরে আমি তো এখন ডিউটিতে নেই। তাহলে শোন, অঙ্গনা একটা পুত্র সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে আছে। আমি জানতাম অঙ্গনা সন্তান প্রসব করে আনকনসাস হয়ে যাবে, আর ওর জ্ঞান ফিরতে যথেষ্ট দেরি হবে। তাহলে তুই দেরি করি না ভাই, এই সুযোগে যেমন করে বাচ্চাটাকে সরিয়ে দে, কারণ অঙ্গনা সেন্স ফিরেলে বাচ্চাটাকে সে ছাড়বে না। কি করি বলতো? কি করে কি করবি সেটা তুই জানিস, আমি কিচ্ছু জানি না। আমি বাচ্চাটাকে চুপি চুপি নিয়ে আসতে যাচ্ছি। এখন তুই ভেবে দেখ, বাচ্চাটাকে নিয়ে তুই কি করবি? কাউকে দিবি নাকি অনাথ আশ্রমে রেখে আসবি? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ঈশ্বর, এ আমি কি বিপদে পড়লাম, কি বিপদেই পড়লাম! একটা অপূর্ব সমস্যার বোঝা তুমি আমার মাথার উপরে চাপিয়ে দিলে। কিন্তু ওই বাচ্চাটা, ওই দুধের বাচ্চাটা
ও তো জন্মের জন্য দায়ী নয়। তাকে আমি কেমন করে আমি অন্য হাতে তুলে দেবো? এদিকে এদিকে নিখিলেশ আমার বন্ধু, অঙ্গন আমার বোনের মতো। তাই তাই কি করা যায়? আমি তো একজন ডাক্তার, আমার তো একটা কর্তব্য আছে। কি হলো ডাক্তার বাবু, আপনি এমন অস্থির ভাবে পায়চারি করছেন কেন? আমার চা নিয়ে এসেছি। না না না, এখন চা খাওয়ার সময় নেই। আপনি একটা কাজ করুন তো, চুপি চুপি নার্সিংহোম গিয়ে একটু মঞ্জুরিকে ডেকে দিন। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এখনই গিয়ে মঞ্জুকে ডেকে আনছি। মঞ্জু, মঞ্জু। মঞ্জুকে আমি বোনের মতো স্নেহ করি, ও আমাকে দাদার মতো শ্রদ্ধাও করে। সে বুদ্ধিমতী, দেখা যাক আমার এই ভয়ঙ্কর বিপদে সে কোনো আমাকে ভালো সাজেশন দিতে পারে কিনা। কেউ জানতে পারেনি লোডশেডিং এর অন্ধকারে আমি বাচ্চাটাকে সরিয়ে নিয়ে এসেছি। এখন বল, এই বাচ্চাটাকে নিয়ে আমি কার হাতে তুলে দেব? বাচ্চাটাকে আমার হাতে তুলে দিন নিখিলেশ বাবু। আপনারা কেউ চিন্তা করবে না, এই কথা কখনো কোনো দিনও জানতে পারবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনার কথা কোনো দিনও প্রকাশ হবে না। সেই সঙ্গে এই ফুটফুটে সন্তানটাকে কোলে তুলে নিয়ে আজ থেকে আমি ওর চিরকালের মা হয়ে গেলাম। মঞ্জুরির এই প্রার্থনাটা মঞ্জুর করুন, এই দুধের সন্তানটাকে পৃথিবীর বুকে বেঁচে থাকতে দিন। কিন্তু তোর তো এখন বিয়ে হয়নি, তোর কোলে ছেলে দেখলে লোকে বলবে কি? লোকে যাতে কিছু না বলে আমি সেই ব্যবস্থা করব বাবা। কিন্তু তুই কি বলে ওর পিতৃ পরিচয় দিবি বলো? ডাক্তার দাদা গো, কেউ জিজ্ঞাসা করলে বলবো এর বাবা জন্মের আগে নিরুদ্দেশ হয়ে গেছে। তাই হবে বোন, তাই হবে। এখন আমি নার্সিং হোমে গিয়ে যদি দেখি অঙ্গনার জ্ঞান ফিরেছে, তাহলে তাকে বলবো তোর বাচ্চাটা জন্মের পরেই মারা গেছে। মালাইশাদ মারা যাবে কেন? এই তো সে তার মায়ের কোলে শুয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। আই ঘুম, আই ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় রে আয় ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় রে আমার সোনা খোকার চোখে ঘুম, আয় রে আমার সোনা খোকার চোখে ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় রে আমার সোনা খোকার চোখে ঘুম, আয় রে আমার সোনা খোকার চোখে ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় রে আয় ঘুম, আয় ঘুম, আয় রে। ঘুম আসেনি, কাল সারা রাত ছোটদার আমার চোখে একটুও ঘুম আসেনি। আর কি করে আসবে? কতদিন পরে বড়দা বিলেত থেকে বাড়ি ফিরে আসছে। এই কথা শোনার পর কি কোনো ভাই বোনের চোখে ঘুম আসে? কিন্তু ছোটদা কি করছে দেখি তো। আরে ছোটদা, আরে এই ছোটদা, এই চিড়ের মতো চেঁচাচ্ছিস কেন পেতনি? এই কি বললি ছোটদা? তুই আমাকে পেতনি বললি কেন? হ্যাঁ পেতনি পেতনি পেতনি। ঠিক আছে ঠিক আছে, বড়দা বাড়ি আসুক তখন আমি একেবারে টাইট করে দেবো। হ্যাঁ আরে যা যা, বড়দা তোর কথা শুনবেই না। আরে শুনবে রে শুনবে, কারণ দাদা তোর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। মোটেই না, দাদা তোর থেকে আমাকে বেশি ভালোবাসে। অসম্ভব। না মোটেই অসম্ভব নয়, একদম বাজে কথা বলবি না শিবানী। আরে বাজে কথা বলছি না রে, বাজে কথা বলছি না। তুই কি জানিস
আরে দাদা বিলেতে যাওয়ার সময় আমাকে কি বলে গেছিল জানিস? কি বলে গিয়েছিল শুনি? আমাকে বলেছিল শিবানী, আমি বিলেত থেকে আসার পথে তোর জন্য আমি দামি দামি কসমেটিক্স নিয়ে আসবো, আর সুন্দর দেখে একটা পেন নিয়ে আসবো, আর সেই সঙ্গে একটা দামি রেস্টস নিয়ে আসবো। বলে শোন, দাদা যাওয়ার সময় আমাকে কি বলে গিয়েছিল? তোকে বলে গিয়েছিল, মাই ডিয়ার ব্রাদার মঙ্গল, তোর জন্য নিয়ে আসবো জামা প্যান্টের দামি ছিট, ফরেনের সব থেকে হাই কোয়ালিটির গেঞ্জি। আরে বাবা ঠিক আছে রে, ঠিক আছে। এই শোন না ছোটদা, বল। বড়দা যখন বিলেত থেকে বাড়ি এসে শুনবে যে বাবার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে দাদার বিয়ে ফাইনাল হয়েছে, ও কি আনন্দ, কি মজা। আমার খুব গান গাইতে ইচ্ছে করছে। আমার শিবানী। এই তুই থাম তো, গানে তুই কি বুঝিস? হ্যাঁ আমি গাইছি, তুই শোন। বাজবে সানাই মিলন রাগে লাগবে কত দূর, বাজবে সানাই মিলন রাগে লাগবে কত দূর, পাড়াপড়শি দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম, পাড়াপড়শি দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম, বাজবে সানাই মিলন রাগে লাগবে কত দূর। ঢাক বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে সেদিন আনন্দে গান গেয়ে। ঢাক বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে সেদিন আনন্দে গান গেয়ে। হাসি খুশি ছুটবে তুফান, হাসি খুশি ছুটবে তুফান, যেন বর্ষণ লাগবে কত ধূপ, লাগবে কত ধূপ, বাজবে সানাই মিলন রাগে লাগবে কত ধূপ, লাগবে কত ধূপ, লাগবে কত ধূপ। শিবানী, মঙ্গল বলি হচ্ছেটা কি? দাদার বিয়ে উপলক্ষে আমরা অ্যাডভান্স গান গাইছি মা। কি বলি? আরে বাবা ছোট তো একদম ঠিক কথা বলেছে মা, কিন্তু মা তোমার মুখখানা এমন গম্ভীর দেখাচ্ছে কেন? আরে বাবা কতদিন পরে দাদা বিলেত থেকে বাড়ি ফিরে আসছে, তোমার মুখে হাসি নাম দেখলে কি মানায় মা? একদম মানায় না। কিন্তু আমি যে কেন হাসতে পারছি না সেটা তোরা বুঝবি না শিবানী। তার মানে তোমার কি আনন্দ হচ্ছে না? হচ্ছে হচ্ছে রে মঙ্গল, হচ্ছে, আনন্দ হচ্ছে, তবে আনন্দের মাঝখানে বেঁধে চলেছে একটা বেদনার সুর। বুঝেছি মা, বুঝেছি। কি বুঝেছিস মঙ্গল? মা গো, যেটা তুমি বুঝেছো, যার কথা মনে করি তুমি আজ মনে মনে কষ্ট পাচ্ছ, তার কথা আমিও যে ভুলিনি মা, ভুলতে পারিনি। তাই মিথ্যে আনন্দ দিয়ে সত্যিকারের দুঃখটা ঢেকে রাখতে চাইছিলাম, কিন্তু 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 তোমাকে দেখার পর আর আমি পারলাম না মা, আর আমি পারলাম না। তার মানে মঙ্গল ওই মঞ্জুরির কথা কিছুতেই ভুলতে পারেনি। কি করে ভুলবে? মঞ্জুরির স্মৃতি যে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে, অথচ আমার স্বামী ওই মঞ্জুরিকে আর বাবাকে মিথ্যে বদনাম দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি যদি গুণাক্ষরেও জানতে পারতাম তাহলে আমার স্বামীকে কিছুতেই আমি কাজ করতে দিতাম না, কিছুতেই না। আবার সেই তুমি শয়তানি মঞ্জুরির জন্য কান্নাকাটি করছো। তোমার কি মনে নেই অঙ্গনা ছোটদা এই বাড়িতে এসেছে বিয়ের দিন ফাইনাল করতে? হ্যাঁ মনে আছে। মনে আছে তো এইভাবে কান্নাকাটি করছো কেন? কল্যাণ আজ বিলেত থেকে বাড়ি ফিরবে শুনে অনিমেষ তার অফিসে ছুটি নিয়ে বিয়ের দিনটা ফাইনাল করতে এসেছে। সে যদি কোনো ক্রমে জানতে পারে যে একটা সামান্য ড্রাইভারের মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাহলে তার বোনের সঙ্গে বিয়ে দেবে?
কিন্তু কল্যাণের কথা একবার ভেবেছো, একবারও চিন্তা করেছো যে মেয়েটাকে ভালোবাসে তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? এই কথা জানতে পারলে কল্যাণ কি ভাববে? আরে কি আবার ভাববে, নতুন বউ পেলে সব ভুলে বসে যাবে। হ্যাঁ শোনো মমতা, তোমাকে এখন আমি সাবধান করে দিচ্ছি, কল্যাণ বাড়ি ফেরার পরে যেন আসল ঘটনাটা জানতে। রাধার পায়ের নুপুরের আওয়াজ শুনে কৃষ্ণ তো অভিসারে যাবে। তুমি কি মনে করছো মানুষের জীবনটা কাব্য? আগে তাই ভাবতাম, কিন্তু এখন আমি অন্য কিছু ভাববো। তুমি কি ভাববে? তোমার ভাবনার কতটুকু? আজ কিন্তু তুমি তেল মেখে স্নান করবে, তোমার মাথার চুলগুলো বড্ড রুক্ষ। হিসাব করে কথা বলবে মমতা। আমার মতো একটা সামান্য মেয়েকে তোমার অর্থ অভিজাত্যের দম্ভ দেখিয়ে কি লাভ? কি বললে? আমি ঠিকই বলছি, অনেক টাকার মালিক তুমি, তোমার মনের মধ্যে এখন অনেক আকাঙ্ক্ষার পিপাসা, তাই তো হতাশার মাঝখানে দাঁড়িয়ে দুরাশার বেদব্যাসের মতো আজও তুমি মহাভারত রচনা করে চলেছো। তোমার কাছে দুটো স্বপ্ন দেখা ছেলে মেয়ের কাছে ভালোবাসার মূল্য খোলাপ কুচের চেয়েও কম, তাই না? একদম বাজে কথা বলবে না মা, একদম বাজে কথা বলবে না। এই যে মেয়েকে ভালো করে বুকে জড়িয়ে ধরো, আবার নতুন করে প্রমাণ হয়ে যাক বাঁশের চেয়ে কোচের দর অনেক বেশি। কেন তুমি ওখানে বাবাকে রাগিয়ে দিচ্ছ মা? না না, রাগিয়ে দিইনি, ওর তোর বাবার মনের ভেতরে ক্ষত চিহ্নটা একটু জাগিয়ে দিচ্ছিলাম। মা তুমি সত্যি কি আমাদের সুখের সংসারে অশান্তির আগুন লাগিয়েই ছাড়বে? দাদা বাড়ি এলে কিন্তু বাবার শেখানো কথাগুলো তোমাকে বলতেই হবে। আর যদি না বলে তাহলে তোর মাকে আমি উচিত শিক্ষা দেবো, আমি ওকে বুঝিয়ে দেবো যে আমি বীরেশ্বর বোস, ওষুধ কোম্পানির ডিরেক্টর। আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল। ওটা তো কথার কথা। আরে বাবা, বাবার মাথাটা গরম করে দিও না মা, দাদা এলে কিন্তু তোমাকে বলতেই হবে। মঞ্জুরি একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করি, তার বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে গেছি, তাই না বাবা? মঙ্গল চালাকি করে মিথ্যা মিথ্যে কথা বলে কারো কখনো মঙ্গল হয়নি বাবা। তার মানে দাদারা কেউ আমাদের চেয়ে অনেক অনেক বেশি, তার উপর সে বিদেশ থেকে শিক্ষা নিয়ে ফিরছে, তাই আমার বিশ্বাস তোমার সেখানে মিথ্যে কথাগুলো শুনে কিছুতেই এত সহজে বিশ্বাস করবে না। আরে এসে গেছে দাদা, কল্যাণ এসে গেছে। এসে গেছে, এসে গেছে, বড় দাদা বাবু এসে গেছে। গাড়ি থেকে নেমে এই বাক্সটা আমার মাথায় তুলে দিয়ে চিৎকার করে ডাকতে ডাকতে আসছে। বাবা মঙ্গল শিবানী, আরে এই তো তোমরা তো এখানেই আছো দেখছি। এই বাবা, এই বাবা কল্যাণ, তুই যে এত তাড়াতাড়ি চলে আসবি আমার কেউ বুঝতেই পারিনি বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বেশ ভালো আছি, আপনি ভালো ছিলেন তো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বাবা, হ্যাঁ। মা তুমি ভালো ছিলে তো? আরে এই মঙ্গল, এই শিবানী, তোরা কত বড় হয়ে গেছিস। আরে ভগবান না, ও ভগবান না, তুমি এখনো ব্রিফকেসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। আরে যাও যাও, ঘরে গিয়ে শিবানী আর মঙ্গলকে দেখাও, ওদের জন্য আমি বিদেশ থেকে কি কি জিনিস নিয়ে এসেছি। আরে ভগবান না, তাড়াতাড়ি চলো, আমার যে তোর সইছে না। তাহলে তৎপর করে আমার সঙ্গে চলে এসো দিদিমণি, আমি নিজের হাতে বাক্সটা খুলে তোমাকে সব জিনিস দেখিয়ে দেব। আরে চলো চলো। যা 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 যা। আরে কি রে মঙ্গল, তুই গেলি না? আরে যা যা, ঘরে গিয়ে ব্রিফকেসটা খুলে দেখ, তোদের জন্য আমি কি কি জিনিস নিয়ে এসেছি, আর যা যা আনবো বলেছিলাম ঠিক তাই তাই এনেছি কিনা। তার চেয়ে অনেক অনেক বেশি জিনিস তুমি নিয়ে এসেছো দাদা। তার মানে তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো অনেক বেশি শিক্ষা, অনেক বেশি আলো, অনেক বেশি বিশ্বাস। বড় হয়ে গিয়ে মঙ্গলটা কি সুন্দর কথা বলতে শিখে গেছে, তাই না বাবা? হ্যাঁ বাবা কল্যাণ, ও ঠিকই বলছে। কিন্তু মা, তোমার তোমার মুখটা এমন লাল লাগছে কেন? তোমার কি শরীর খারাপ মা? না না কল্যাণ, শরীর খারাপ নয়, আমি ভেতরে যাচ্ছি, তুই আয়। দাঁড়াও মা, বল। তোমাদের সবাইকে দেখলাম, কিন্তু মঞ্জুরি কোথায় মা? মঞ্জুরি কোথায়?
প্রচন্ড কুয়াশা এসেছিল কল্যাণ, তাই আমের মঞ্জুরি খসে পড়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো মা, বলো তোমার বাকি কথাটা কি? বাকি কথাটা তুই তোর বাবার কাছে জেনে নে মঙ্গল। আমি তোকে কিচ্ছু বলতে পারবো না রে, আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। মা মা কি হয়েছে বাবা? মা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মঞ্জুরি কোথায় বাবা, মঞ্জুরি কোথায়? বাবা বাবা তোকে যে আমি এই কথাটাই কিভাবে বলবো? বলো বাবা বলো। তুই বিদেশ চলে যাবার 1 মাস এক মাস পর একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে আদিত্যকে সঙ্গে করে এই বাড়ি থেকে পালিয়ে। এ হতে পারে না বাবা, এ কিছুতেই হতে পারে না। মঞ্জুরি, এই মঞ্জুরির মতো মেয়ে যে এমন কাজ করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি বাবা। তুই বিশ্বাস কর করলেন? বিশ্বাস অবিশ্বাস ভালোবাসা ঘৃণা আজ একাকার হয়ে গেছে। সততার আকাশটা কালো হয়ে গেছে ছলনার বিষে। তাই তো তোর এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না বাবা। আমার মনে হচ্ছে এর মধ্যে একটা মিথ্যা লুকিয়ে আছে, ভয়ঙ্কর মিথ্যা। আমার মঞ্জুরি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাবে। এটা কিছুতেই সত্যি হতে পারে না বাবা, কিছুতেই সত্যি হতে পারে। শোন না, আমি না আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ের দিনটা ঠিক না বাবা না, এটা কিছুতেই সম্ভব না। আমি যেখান থেকে হোক যেমন করে হোক আমার মঞ্জুরিকে আমি খুঁজে বার করবই। তারপর তার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করব সে কি সত্যি সত্যি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সঙ্গে ভালোবাসা করছে। আমি বিদেশ থেকে মিথ্যে দেরি হবে জানাই কি সে এই পদে পা দিয়েছে। ততদিন পর্যন্ত তোমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে হতে পারে না বাবা, কিছুতেই না, কিছুতেই না। আরে বাবা আমি কাঁদছি কেন? পুরি করলেন তাকে এখন কোথায় খুঁজে পাবি? সে হয়তো এতদিন গ্রামে গিয়ে বিদা করে না ছেলে পুলের মা হয়ে বসে আছে। আর তুই না, তুই ওই অঙ্গনাকে দেখলে না মঞ্জুরির কথাটা একেবারে ভুলে তাই তো? ওই তো আমি বলছি অঙ্গনার সঙ্গে তোর বিয়েটা আমি দেবই দেব।